আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এবং যে প্রযুক্তির উৎকর্ষতা যেটা ভাবে দেশের মানে পুরো বিশ্বের রেগুলেশন শুরু হয়েছে, এখানে সরকার কোথায় মানে এই মানব সম্পদকে আপনি যেটা বলছেন কিছুক্ষণ আগে, মানব সম্পদকে উন্নয়ন করার জন্য কিভাবে কোথায় বাজেট বা কোথায় ইনভেস্ট করবে? তথ্য সরকার কি এরকম প্রযুক্তি, কোনো প্রকল্প নিয়েছে? তো এইগুলোর ছাড়া তো এখন আর চলাই যাবে না, প্রতিটা চলা কাজেই যাবে আমাদের না। এবং ওয়ার্ল্ডের সাথে কম্পিটিশন করতে গেলে এই জায়গাটাতে টাকা ঢালতেই হবে এবং প্রত্যেককে এই জায়গাটাতে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে এই ব্যাপারে ইনিশিয়েটিভ নিতে হবে এবং প্রতিটা সেক্টরে এই ব্যাপারগুলোকে ঢুকাতে হবে এবং এখানে সরকারের বিনিয়োগ থাকতেই হবে বেশি। সামনের দিনগুলো তো আসলে এই এআই তারপরে তথ্য প্রযুক্তির উপরেই কাজ চলবে। ধরেন জি। আমাদের আমাদের যে আমরা যে ইয়ে করছি, আমি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে আছি, আমাদের শিক্ষকতার জন্যও কিন্তু আমাদের এআই কে ব্যবহার করতে হচ্ছে, তথ্য প্রযুক্তি ব্যবহার করতে হচ্ছে। আমাদের কিন্তু এআর এন্ড একটা সেশনও হয়েছে 2 দিন ব্যাপী এআই এর উপর, যে কিভাবে শিক্ষকরা এআই কে কিভাবে ব্যবহার করতে পারবে তার একেবারে অনুপুঙ্খ ডিটেল কিন্তু আমাদেরকে বোঝানো হয়েছে। তো এটা ছাড়া তো চলবে না, অতএব এখানে চলবে এইখানে না। বিনিয়োগ করতেই হবে সরকারকে। আচ্ছা আপু, আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে আছি। আমরা অনেক আলোচনা করছি আসলে। এখান থেকে যদি সবাই কিছুটা হলেও আলোচনা শেষ নয়। অন্তত পক্ষে যদি সবাই শুনে কিছু যারাই শুনে এখান থেকে অনেক কিছু উপকৃত সমাধান খুঁজে পাবেন। আমরা আলোচনা করছি সমাজকে নিয়ে, আমরা আলোচনা করছি তৃণমূল প্রান্তিক মানুষদেরকে নিয়ে, আমরা আলোচনা করছি কালচারাল রেগুলেশন নিয়ে, আমরা কালচারাল আগ্রাসন নিয়ে, পশ্চিমা হিজুমনি এবং পশ্চিম বাংলার হিজুমনি নিয়ে আমরা আলোচনা করছি, এখানে শিক্ষা ব্যবস্থা নিয়ে। আমি এখানে লাস্ট একটা আহ, সেটা প্রশ্ন বলেন বা আমি আমার দায়বদ্ধতা বলেন, সেটা থেকে বলি। লেখক তার উপন্যাসের মাধ্যমে সমাজের বার্তা বহন করবেন, সমাজের প্রতিচ্ছবি তুলে ধরবেন। কিন্তু দুঃখজনক যে আজকের কিছু কিছু লেখকরা, বুদ্ধিজীবীরা, সাহিত্যিকরা তারা রাজনৈতিক হয়ে গেছে, সামাজিক দায়বদ্ধতাটাকে এড়িয়ে যাচ্ছে। এটা আপনি কিভাবে দেখেন? এটা আমি ওভারঅল আমি কারো নাম নিচ্ছি না, মানে সবার কথা বলতেছি। সামাজিক দায়বদ্ধতা এড়িয়ে যাচ্ছেন কথাটা ঠিক আমি পুরোপুরি মানলাম না। অনেকের লেখা মানে সাহিত্যগুলো আপনি পড়লে দেখবেন সামাজিক দায়বদ্ধতার কিছু কাজ তারা করে যাচ্ছেন গল্প কবিতা উপন্যাসে, কিন্তু এই সময়টাতে এসে 24-এর পরে আমরা যেভাবে আশা করেছিলাম যে দেশের রাষ্ট্রীয় অবস্থার উপর বা রাজনৈতিক অবস্থা নিয়ে লেখক সাহিত্যিকরা যেভাবে লিখবেন, সেটা একটা মানে ব্যাপক পরিমাণে যতটা আমরা চেয়েছিলাম, যেভাবে সমগ্র বাংলাদেশ আমরা এক হয়েছিলাম, সেই জায়গাটাতে আমি দেখলাম বহু লোকেই বহু মানে লেখক সাহিত্যিকরাই নিজেদেরকে খুব সেফ সাইডে রেখে কাজ করেছেন। তো এটা আমার আমার ব্যক্তিগত প্রত্যাশা ছিল তারা ব্যাপক পরিমাণে লিখবেন এবং ব্যাপক পরিমাণে সিস্টেমকে চ্যালেঞ্জ করবেন। আসলে লেখক তো কি, লেখক হচ্ছেন ধরিয়ে দেবেন না যে এই সমাজের হ্যাঁ, কতটা সমাজের খারাপ। আয়না, সমাজের এখন আয়না। আমার কথা হচ্ছে যখন যেটা দরকার, আমি আমার আমার যে পিন করা পোস্টটা আছে সেখানে দেখবেন আমি লিখেছি যে লেখক মাত্রই কি বুদ্ধিজীবী, সব লেখক কি বুদ্ধিজীবী, আর বুদ্ধিজীবী মাত্রই মানে লেখক মাত্রই বুদ্ধিজীবী হতে হবে? বুদ্ধিজীবীকে যে হচ্ছে সরাসরি বলেন না, ঘুরিয়ে পেঁচিয়ে বলেন। কিন্তু আমার দরকার এখন, এখন এই মুহূর্তে আমি 5 বছর পরে একটা গল্প লিখবো আমাদের এই সময়ের অবস্থা নিয়ে, হ্যাঁ, 24-এর গণ আন্দোলন, তারপরে ডক্টর ইউনূস আসলেন, তারপরে বিএনপি কিভাবে ক্ষমতায় আসলো। 5 বছর পরে একটা গল্প লিখবো, সেটা এই সময়ের কি কাজে লাগবে আপনি বলেন? সেটা হয়তো পরবর্তীতে আরো 50 বছর পরে যে পড়বে সে এই সময়ের একটা চিত্র পাবে, জানতে পাবে যে হ্যাঁ আচ্ছা ওই সময় এই এই ঘটনাগুলো ঘটেছিল, এই ছিল অবস্থা। কিন্তু লেখক সাহিত্যিক যদি সময়ের কাজ সময়ে না করেন, এখন ধরেন এই পত্রপত্রিকা আছে আর এখন ফেসবুক হচ্ছে একটা বড় সংবাদপত্র আমি বলি, যেখানে হুম। সম্পাদকের হাতে পায়ে ধরতে হয় না, সম্পাদকের কাছে ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে না একটা লেখা প্রকাশ করার জন্য। আমি তো মনে করি এটা একটা অনেক বড় সুযোগ লেখক সাহিত্যিকদের জন্য, একেবারে নিজের কথাগুলো বলা রাজনীতি নিয়ে। আর একজন লেখক যদি রাজনীতি সচেতন না হন, এখন আপনি মনে মনে সচেতন, আপনার তো কখন আপনি সেটা কাজ করবেন, কাজে দেখাবেন, আর কখন একা একা সচেতন হবেন, দুইটা তো দুই ভিন্ন ব্যাপার। আমাদের পরিবারের সারা জীবন দেখেছি রাজনীতি সচেতনতা, কখনো আমি লেখার প্রয়োজন মনে করিনি বা ভাবিও নি কখনো পলিটিক্স নিয়ে লিখবো। কিন্তু এই সময় সে তো আমার মনে হয়েছে যে না, আমার এখন লেখার দরকার, তাই না? তো যখন লেখার দরকার তখন আপনি ভাবছেন
যখন মানে দরকার শেষ হয়ে গেছে তখন আপনি লেখা প্রডিউস করে একটা বই প্রডিউস করলেন, আমার মনে হয় তার চেয়ে সময়ের কাজ সময় করা উচিত, যেহেতু ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে আরো আরো সামাজিক মাধ্যমগুলোকে আমরা খুব সহজে পাচ্ছি, টুইটার সহজে পাচ্ছি, এই সময়টা আমি মনে করি আমি খুব আশাহত যে লেখক সাহিত্যিকরা নিজেদেরকে খুব মানে সেফ সাইডে রেখেছেন, যে আচ্ছা দেখি, আচ্ছা দেখি কোন কারা ক্ষমতায় আসে, আচ্ছা কারা আসে, তারপর আস্তে আস্তে করে মুখ বের করছেন। কেউ কেউ 5ই আগস্টের পরে, আমরা যখন ভয়ঙ্কর জুলাইয়ের সময় লিখলাম, যখন হাসিনা সরকার চলে যাবে না আমাদের গুম ঘরে নিয়ে যাবে লেখার জন্য, তখন যখন লিখলাম, তারপরে 5ই আগস্টে যখন একটা সেফ টাইম শুরু হলো, তখন দেখলাম প্রচুর পরিমাণে লোক জুলাই বিপ্লব নিয়ে লিখছেন। তো ভালো কথা, আমার কথা হচ্ছে লিখলে সেটা মানে সাংস্কৃতিক ইয়েতে এই ইতিহাসটা উঠে আসা দরকার দেখেন, কিন্তু কথা হচ্ছে সেফ সাইডে থাকার চেষ্টা করছেন লেখকরা। রাজনীতির দলীয় অন্ধ পাঁচাটা রাজনীতির একটা স্ট্রিম হয়ে যাচ্ছেন। এটা এটা খুবই দুঃখজনক ব্যাপার। এটাই এই বলতেছি। আচ্ছা, এখন এর থেকে ইনশাল্লাহ আমরা আশাবাদী, কিন্তু এর থেকে বের বের হয়ে আসবেন সবাই। আমাদের দেশের বাংলাদেশ পন্থা, রাজনীতিবিদরা বাংলাদেশ পন্থী রাজনীতি করবেন, আমি লেখকরা কখনো বাংলাদেশ আশা পন্থী করি লিখবেন। না, এখনো ভীষণ আমিও আশা আশাবাদী। হ্যাঁ, আমিও আমি ভীষণ আশাবাদী। যে এই ছেলেরা যদি, যাদেরকে আমরা বলেছি যে এরা ইন্টারনেট পড়ে নিয়ে পড়ে থাকে, মোবাইল ফোনে শুধু চ্যাট করে, সেই ছেলেরা আমাদেরকে যা দেখালো যে ভেতর ভিতরে ওরা কত পড়াশোনা করেছে এবং দেশের প্রতি তাদের কি পরিমাণ ভালোবাসা, এবং দেশের জন্য কিভাবে ওরা একের পর এক জান দিল, ওই যে সেই কথাটা যে একটারে মারলে একটা হুম। মরে, কিন্তু পিছনের গুলা হুম। যায় না আর সামনে আসে, যায় না। তো জি। প্রমাণ করে দেয় ওদের দেশপ্রেম কি কি জাতের। আমি তো কি বরাবর যাতে। অনেক দেখেছি যে বাংলাদেশে একমাত্র পরীক্ষিত এই বিপ্লবীরা যারা আগে জীবন দিয়েছে, হ্যাঁ। আগে জীবন দিতে গেছে, একজন মরেছে দেখে সামনে এগিয়ে আরেকজন গেছে, তারপরে ওরা অটোমেটিকলি চলে গেছে। রাজনীতি, তারপরে ওরা রাজনীতি করতে আসছে, সেই কারণে তাদের ছোটখাটো দোষগুলো আমি মাফ করে দিই। কিন্তু হুম। বাংলাদেশে আর কোন রাজনৈতিক দল কি আছে যারা জীবন দিতে গেছিল এরকম ভাবে সামনে, এবং একের পর যায় না। এক হচ্ছে আর সামনে গেছে মোড়ে টোড়ে, না। তারপরে যারা যে কয়টা যেমন ধরেন আজকে আমাদের হাসনাত, সার্জিস, তারপরে নাহিদ, তারপরে পাটোয়ারি, ওরা ওরাও তো, আমি ওদেরকে তো ওই মৃতদের দলে রাখি, কারণ এরাও তো খুন হতে পারতো, পারতো, পারতো। জীবনটা দিয়ে গেছিল এই দেশকে দেওয়ার জন্য। এখন গেছিল, আল্লাহ হ্যাঁ। তাদেরকে বাঁচায় নিয়ে আসছেন। তার মানে তো এই না যে ওরা দেশের লুটে পুটে খাওয়ার জন্য রাজনীতিতে আসছে। তারা দেখায় আসছে যে তারা কত বড় দেশপ্রেমিক, তারা দেখায় আসছে যে দেশের জন্য জীবন দিতে গেছিল তারা। এটা তো আর অস্বীকার করার কোনো উপায় নাই। টকশোতে বসে উপায় নেই। অনেকে অস্বীকার করতে দেখলাম, কে যেন একটা সেদিন বলছে, কে বলছে শেখ হাসিনা মারছে, কে বলছে শেখ হাসিনা গুলি করছে, আমাকে প্রমাণ দেখান, আমাকে প্রমাণ দেখান, হুম। এরকম ভাবে কথা বলছে। হোয়াট ইজ ইট? এটা দাম্ভিকতা। এগুলো ফোনে এগুলো তো ফোনে দাম্ভিকতা। হুম। এখনকার সংবাদপত্র লাগে না, একটা গৃহিণী হয়ে গেছে একজন সাংবাদিক। একটা সাংবাদিক। ভিডিও, মহিলা ভিডিও, মানে মোবাইলে মানে ভিডিও করতেছে একটা ছেলেকে মারতেছে জুলাইতে, জি। মারতেছে, কানতেছে কানতেছে, ও আল্লাহ গো মাইরা ফেললো, এরকম করে কানতেছে কানতেছে, কানতে কানতে তার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। মোবাইলটা পড়ে গেল, হ্যাঁ। এই সাংবাদিক তো এখন মানুষ, এখানে আবার কি জি। অস্বীকার করতে, কি লুকাবে? সবার হাতে হাতে তো এখন এগুলো প্রমাণ দেবে। প্রমাণ তারপরেও দেখেন আছে, জি। ছেলেগুলোকে কে মারছে, হাসিনা মারছে, কে বলছে হেলিকপ্টার থেকে, এরকম প্রশ্ন হলো যে কে বলছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, কে বলছে ছাত্রদের মারা হয়েছে, টক শোতে বসে, এবং এদেরকে নিয়ে আসা হয় টক শোতে, ভাবতে পারেন আপনি? ওই যে মানে নরমালাইজ করার একটা অপচেষ্টা আর কি, এগুলা এগুলা আসলে যে হবে না, এই চোখে দেখা, ফেসিবাদকে আমার নরমালাইজ চোখে করার দেখা। অপচেষ্টা। দেখেন এই বিপ্লবটা আমরা 3টা জেনারেশন চোখে দেখেছি, আমরা যারা সারা জীবন মুক্তিযুদ্ধের কথা পড়ে এসেছি, তারা জি। শুধু গল্প বা ইতিহাসে পড়েছি, চোখের উপর এই প্রথম দেখলাম যে এরকম কিলিং হয়, এরকম গণহত্যা, মানুষকে মানুষ কিভাবে মারতে পারে। আর এই যে হাসনাতদের জেনারেশন, জেনজি, আর হচ্ছে আলফা, আমার মেয়েদের জেনারেশন, 3টা জেনারেশন হুম। কিন্তু চোখ দিয়ে রেখেছে যে এই চোখ প্রতিটা দিয়ে মানুষের রেখেছে। মন থেকে কিভাবে বের করে ফেলবে এইসব জিনিস। জেনারেলাইজ খালি করে ফেলতে চাইলেই তো করতে পারবে না, এই জিনিসটাই তো ওদের ওদের ভিতরে না, নাই। এখন আমি এখন তো আশাবাদী, বর্তমানে, এখন বর্তমানে কিছু 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 বুদ্ধিজীবীরা এটা বলতেছে যে মানে মুক্তিযুদ্ধকে 24-এর সাথে দাঁড় করায় দিতেছে মুখোমুখি সংঘর্ষে। আসলে মুক্তিযুদ্ধটা হচ্ছে যে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অস্তিত্ব। রাজাকার। এই যারা হ্যাঁ। 71কে 24-এর মানে মুখোমুখি দাঁড় করাচ্ছে, এরা হচ্ছে সবচেয়ে বড় রাজাকার। বড় এরা রাজাকার, হ্যাঁ। বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু। শত্রু। 71কে আমরা কেউ 71 অস্বীকার করতে 71কে পারবো না। কেউ অস্বীকার করতে পারবে না। 71 আমাদের ফাউন্ডেশন। এখন হ্যাঁ, 71। কেন 71। 71 দরকার পড়ছিল, কেন স্বাধীনতা, সেটা দিয়ে কন্ট্রোভার্সিয়াল কথা থাকতে পারে, কিন্তু হুম। 71কে অস্বীকার করা, এই বাংলাদেশে আমার আম্মা একটা কথা বলতেন যে 71 হুম। সালে যুদ্ধ করে নাই যারা বাংলাদেশে ছিল, এরকম একটা লোক খুঁজে পাওয়া যাবে না। খুঁজে পাওয়া যাবে ইচ্ছায় না। হোক, ইচ্ছায় হোক,
যে লোকে মুক্তিযুদ্ধ ভয় পাইছে, ছেলে মেয়েকে এতে যেতে দেয় নাই, যুদ্ধে যেতে দেয় নাই, তার বাড়িতেও যখন একটা মুক্তিযোদ্ধা এসে পড়ছে তাকে একটু রান্না করে খাওয়াইছে। সে যদি খাওয়াইছে, ওনডে গুলি খেয়ে আসছে, তার গুলি তাকে লুকায় রাখছে এবং তাকে চিকিৎসা করার চেষ্টা করছে, ঘরে চিকিৎসা ঘরে করার মা চেষ্টা করছে, হ্যাঁ সেবা দিছে, পাতিলের পর পাতিল রান্না করে খাওয়াইছে, রাতের পর রাত গোপনে চুপিসারে খাওয়াইছে। প্রত্যেকে মুক্তিযুদ্ধ করছে, কে মুক্তিযোদ্ধা ছিল না আমাদের অবশ্যই। বাংলা? কে একাত্তরকে অস্বীকার করবে? একাত্তর, একাত্তরকে একাত্তরের 24টা হচ্ছে যে একাত্তরের এক্সটেনশন, কেননা একাত্তরে ছিল বৈষম্য বিরোধী, বৈষম্যের বিরুদ্ধে সাম্য, মানব মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এগুলাকে প্রতিষ্ঠিত করা হয় নাই বলে বিগত 54 বছরে একাত্তরের যে লক্ষ্য উদ্দেশ্যকে প্রতিষ্ঠিত এবং করা হয় নাই বলে এইগুলাকে 24টা ঘটছে কিন্তু। হ্যাঁ, ওগুলা প্রতিষ্ঠিত করতে দেয় নাই কারা? এই যে আর হ্যাঁ আজকে বলতেছে যে একাত্তর মানে না, কে মানবে না হ্যাঁ, একাত্তর? এরাই কিন্তু ও একাত্তর মানে না বলে এই 24কে মুছে দেওয়ার জন্য এরাই কিন্তু হ্যাঁ তৈরি করছে। 24 আসলো তৈরি কেন? করছে সিচুয়েশন। 24-এ এক্স্যাক্টলি। 71-ই তো সব ফয়সালা হয়ে যাওয়ার কথা, হ্যাঁ তাই না? এরাই হ্যাঁ কিন্তু জিয়ে রাখতেছে এবং এরা সবচেয়ে বড় রাজাকার। যে কবি, যে হ্যাঁ, সাহিত্যিক, যে সাধারণ মানুষ যে এগুলো বলতেছে যে একাত্তর মানে না, একাত্তর না মানার কেউ নাই, প্রত্যেক কেউ নাই। একাত্তরকে মানে হুম। যারা আছে। ধন্যবাদ আপু, আপনার অনেক সুন্দর আলোচনা করছেন। আপনার থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ বিস্তারিত অনেক সময় দিলেন বলার জন্য। জানলাম যে আমরা আসলে আপনাকে আপনার ব্যস্ততার সময়ের মধ্যে, এত ব্যস্ততা থাকার মানে সত্ত্বেও আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, আপনার মূল্যবান কথাগুলো আমরা শুনছি, এই যে বিস্তার কথাগুলা, এই যেহেতু দেশে বিশ্লেষণ লোক গুলা একটু সুবিধা হয়ে গেছে আর কি। অনেকে অনেকে করে না, অনেকে বা অনেকে সুযোগ পেয়েও করে না এই আলোচনাগুলা, কিন্তু আমাদের আমি আশা করতেছি আপনাকে আরো সময়, অন্য সময় পাবো, আরো আলোচনা করব। আমরা কিন্তু আশাবাদী আমাদের এই দেশ ইনশাল্লাহ একদিন মাথা তুলে দাঁড়াবে, আরো সুন্দর হয়ে, আরো সুশৃঙ্খল হয়ে। আমরা একটা সুশৃঙ্খল ডিসিপ্লিন জাতিতে মাথা পরিণত তুলে হব, দাঁড়াতেই হবে। যেই বাংলাদেশে দাঁড়াতেই এরকম হবে। এইরকম পুণ্যবান ছেলেরা আছে যারা জি 24, 25, 26, 27, 18, 19 বছর বয়সে দেশের জন্য জীবন দিতে গেছে, এই দেশ মাথা জি তুলে দাঁড়াবেন? কারা মাথা তুলে দাঁড়াবেন? ইনশাআল্লাহ। যত এই আশা, নর্মালাইজ করুক আর যত অস্বীকার করুক, যাই বলুক, এই দেশ মাথা তুলে দাঁড়াবেই। হয়তো এ- আরো এ- কিছু এ- রক্ত যাবে, এই রক্ত চোষারা এ- আরো কিছু রক্ত খাবে, এই আর কি। এটাই আশাবাদী। তো আজকে আমরা আসলে আলোচনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে যে আমাদের প্রান্তিক মানুষদেরকে সচেতন করতে হবে রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে এবং অর্থনৈতিকভাবে এবং সর্বোপরি রাজনৈতিকভাবে, কেননা রাজনীতিটাকে আমাদের ক্ষমতার ক্ষমতালোভীরা রাজনীতিটাকে একদম নোংরাতে পরিণত করতেছে, মানে অপরাজনীতিতে, অপসংস্কৃতিতে যেটা পরিণত করতেছে, সেখান থেকে আমাদের উত্তরণের জন্য রাস্তা খুঁজতে হবে, উত্তরণের জন্য সচেতনতা সৃষ্টি করতে হবে, আমাদের ইয়াং জেনারেশনকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরো বেশি সজাগ করাটা আমার জরুরি বলে মনে করতেছি। এই দায়িত্ব আমার, আপনার, বাংলাদেশের সকলের। এটা যদি করতে না পারি, তাহলে আমরা বাংলাদেশী হিসেবে আসলে ব্যর্থ, দায় এড়িয়ে যেতে না পারি পারবো না বলে কোনো কখনো। কথা নাই, আমার ডিকশনারিতে না বলে কোনো শব্দ নাই। না বলে মানুষ কোনো যা শব্দ যা নাই, পারে যে তার সবই মানুষকে পারতে হবে, পারা হবে। অবশ্যই। ছাত্রদের কবে নেপোলিয়ন কিন্তু বলেছিলেন, সেই নাথিং টু যুদ্ধে ইম্পসিবল ইন দ্য ওয়ার্ল্ড, এভরিথিং ইজ পসিবল। সেটাই। সেটাই। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আপু, আপনাকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আর যে দর্শকরা, আমি লিঙ্কটা দিতে দেরি করলাম, আসলে আমার মনেই ছিল না। যারা তারপরেও যতটুকু আলোচনা দেখতে পেরেছেন বা সামনে দেখবেন হয়তো রেকর্ডকৃত অংশটুকু, তাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাই এবং সবাইকে ঈদের শুভেচ্ছাও জানাই। ঈদ মোবারক।